ঢাকার ফুটপাতে প্রতিদিন ৬ কোটি টাকা চাঁদা তোলা হয়, আর এই পুরো টাকাটাই সোজা চলে যায় রাজনৈতিক নেতাদের পকেটে। এর কোনো হিসাব নাই, কোনো ট্যাক্স নাই। সংখ্যাটা আরেকবার একটু খেয়াল করুন। প্রতিদিন ৬ কোটি টাকা। এটা এমন এক ক্যাশ ফ্লো যা পুরোপুরি অদৃশ্য। এর কোনো রেকর্ড কোথাও থাকে না, কোনোদিন ব্যাংকিং সিস্টেমেও এই টাকা ঢোকে না। প্রতিদিন ৬ কোটি হলে মাসে কত হয়? মাসে এই সংখ্যাটা গিয়ে দাঁড়ায় ১৮০ কোটি টাকায়। ভাবা যায়, শুধু একটা শহরের ফুটপাত থেকে এই পরিমাণ টাকা তোলা হচ্ছে। আর যদি বছরের হিসাব করা হয়, তাহলে অঙ্কটা হলো ২,১৬০ কোটি টাকা। প্রশ্ন হলো, এত বিশাল অঙ্কের টাকা প্রতি বছর কই হাওয়া হয়ে যায়? এই টাকার আসল মালিক কারা? কিন্তু আসল প্রশ্নটা হলো, এটা কিভাবে সম্ভব? মানে সবার চোখের সামনে দিয়ে প্রতিদিন এতগুলো টাকা তোলা হচ্ছে কিভাবে? চলেন এর পেছনের হিসাবটা একটু বোঝার চেষ্টা করি। এই যে চার্টটা দেখতে পাচ্ছেন, এটা দেখলেই হিসাবটা পরিষ্কার হয়ে যাবে। বাংলাদেশ হকার্স ফেডারেশন বলছে, ঢাকা শহরে কমপক্ষে ৩ লাখ হকার আছেন। তারা প্রায় ৪৩০ কিলোমিটার ফুটপাত জুড়ে বসেন, আর একজনকে প্রতিদিন গড়ে ২০০ টাকা করে চাঁদা দিতে হয়। এই তিনটা সংখ্যাকে একসাথে করলেই ওই ৬ কোটির হিসাবটা পাওয়া যায়। একটা ছোট্ট উদাহরণ দিলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। প্রথম আলোর একটা তদন্ত বলছে, শুধু মিরপুর ১০ নম্বর এলাকায় ৭৩০টা দোকান বসে, আর সেখান থেকে বছরে প্রায় ৪ কোটি টাকা চাঁদা ওঠে। চিন্তা করেন, এটা শুধু একটা ওয়ার্ডের হিসাব। কিন্তু গল্পটা এখানেই শেষ না। টিআইবির একটা গবেষণা বলছে, এই টাকার সাথে ঢাকার বিভিন্ন ট্রান্সপোর্ট টার্মিনাল থেকে প্রতিদিন আরও ২ কোটি ২১ লাখ টাকা যোগ হয়। এখন এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করুন। তার মানে ফুটপাত আর ট্রান্সপোর্ট মিলিয়ে ঢাকায় প্রতিদিন ৮ কোটি টাকারও বেশি চাঁদা তোলা হয়। এটা একটা বিশাল শ্যাডো ইকোনমি, মানে এক অদৃশ্য অর্থনীতি। আর এটা দিনের পর দিন আমাদের চোখের সামনেই চলছে। আচ্ছা, এত বড় একটা চাঁদাবাজি নেটওয়ার্ক নিয়ে কর্তৃপক্ষ কি বলে? তাদের মুখের কথার সাথে রাস্তার আসল বাস্তবতার কি কোনো মিল আছে? দেখেন, একদিকে আইজিপি বলছেন চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অবস্থান নাকি জিরো টলারেন্স, আর অন্যদিকে হকাররা কি বলছে? তারা বলছে থানা পুলিশ আর ট্রাফিক পুলিশকেই তো চাঁদার ভাগ দিতে হয়, না দিলেই উচ্ছেদ। দুইটা কথা কিন্তু একদম উল্টো। কিন্তু এই কন্ট্রাডিকশনটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন পুলিশেরই একজন বড় কর্মকর্তা নিজে এটা স্বীকার করে নেন। মতিঝিল ডিভিশনের ডিসি বলেছেন, পুলিশের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসে তার মধ্যে কিছু তথ্যের সত্যতা আছে। তাহলে প্রশ্নটা খুবই সহজ। যদি কর্তৃপক্ষ জেনেই থাকে যে এই সিস্টেমটা চলছে, তাহলে কিছু বদলায় না কেন? কারণটা হলো, এটা কোনো বিচ্ছিন্ন অপরাধ না। এটা একটা পুরোপুরি অর্গানাইজড সিস্টেম। এর একটা নির্দিষ্ট কাঠামো আছে। চলেন এই শ্যাডো ইকোনমির অ্যানাটমিটা একটু দেখি। এই পিরামিডটা দেখলেই পুরো সিস্টেমটা পরিষ্কার হয়ে যাবে। একদম নিচে আছে হকার, যে টাকাটা দেয়। তার ঠিক উপরে আছে লাইনম্যান, যার কাজ হলো টাকাটা তোলা। এই লাইনম্যান টাকাটা জমা দেয় এলাকার রাজনৈতিক নেতার কাছে। যেমন ধরেন, গুলিস্তানের মতো এলাকায় যুবলীগ বা স্বেচ্ছাসেবক লীগের নেতারাই এই সিস্টেমটা চালাতো। আর পুরো সিস্টেমটাকে প্রোটেকশন দেয় পুলিশ। আর বেশিরভাগ ক্ষেত্রেই এই সিস্টেমের একদম মাথায় বসে থাকেন ওয়ার্ড কাউন্সিলর। একজন হকার যেমনটা বলছিলেন, পেটের দায়ে ব্যবসা করি, দোকান করতে হইলে টাকা দিতেই হবে, নাহলে ব্যবসা বন্ধ। মানে তাদের হাতে আসলে কোনো অপশনই রাখা হয়নি। কিন্তু কেউ যদি এই সিস্টেমের বিরুদ্ধে মুখ খোলে, সত্যি কথাটা বলার দাম তাকে কিভাবে দিতে হয়? লক্ষ্মীবাজারের হকার সৈয়দ তানভীর জিলানির ঘটনাটা শুনুন। ২০২২ সালের ২৯শে জুলাই উনি একটা টিভি চ্যানেলে এই চাঁদাবাজির কথা ফাঁস করে দেন। ঠিক তার পরের দিন ৩০শে জুলাই লাইনম্যান সর্দার ফিরোজের নেতৃত্বে ৭-৮ জন মিলে তাকে পিটিয়ে রক্তাক্ত করে। এখানেই শেষ না, লোকাল থানা তার মামলা পর্যন্ত নিতে রাজি হয়নি। এখন অবশ্য কেসটা সিআইডি তদন্ত করছে। এই সিস্টেমের একটাই অলিখিত নিয়ম, টাকা দিয়ে যাও আর চুপ করে থাকো, কারণ মুখ খুললেই হামলা, আর চুপ থাকলে প্রতিদিন শোষণ। তাহলে এর কি কোনো সমাধানই নেই, নাকি অন্য কোথাও এর সমাধান আছে? চলেন অন্য একটা দেশের উদাহরণ দেখি। সিঙ্গাপুরের গল্পটা কিন্তু একদম অন্যরকম। সেখানেও একসময় ফুটপাতে হকার বসত। ৬০-এর দশকে সরকার তাদের তুলে না দিয়ে বরং লিগ্যালাইজ করে দেয়। তাদের জন্য তৈরি করা হয় হকার সেন্টার। আর আজকে সিঙ্গাপুরের সেই হকার কালচার একটা ইউনেস্কো হেরিটেজ। অন্যদিকে বাংলাদেশে এটা একটা ক্রাইম সিন্ডিকেট। তাহলে প্রশ্নটা তো খুবই স্বাভাবিক। যদি একটা সমাধান চোখের সামনেই থাকে, তাহলে সেটা ব্যবহার করা হচ্ছে না কেন? কারণটা জ্ঞানের অভাব না, কারণটা হলো ইচ্ছার অভাব। আর এই ইচ্ছার অভাবের কারণটা আসলে আরও অনেক গভীরে। টিআইবির গবেষণা একটা ভয়ঙ্কর সত্য সামনে নিয়ে এসেছে। টিআইবির গবেষণা বলছে,
এখানে সরকার বদল হলেও সিস্টেমটা বদলায় না। নতুন রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে ঠিক আগের মতোই সিস্টেমটা চালু রাখে। তারা জন্ম থেকেই একই রোল মডেল ফলো করে আসছে। এর মানে কি দাঁড়ায়? এটা কোনো নির্দিষ্ট দলের সমস্যা না, এটা হলো সিস্টেমের সমস্যা। নেতা বদলে যায়, লাইনম্যান বদলে যায়, কিন্তু সিস্টেমটা একই রকম থেকে যায়। কারণ এই সিস্টেমটাই তো ক্ষমতা আর টাকার যোগান দেয়। সাধারণ মানুষ পণ্য কিনছে, সেই পণ্যের দামের সাথে মিশে যাচ্ছে চাঁদা। সেই চাঁদার টাকায় ক্ষমতা পাচ্ছে রাজনৈতিক নেতা, আর সেই নেতাকেই আবার নির্বাচিত করা হচ্ছে। তাহলে এই চক্রটা ভাঙবেটাকে?